আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চিকিৎসক শাহজাহান সোহেল। আজকের আলোচ্য বিষয় ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ডায়াবেটিস সম্পর্কে ভুল ধারণা। আসলে আজকের এই ভিডিও করার উদ্দেশ্য যে আমাদের বাংলাদেশ এবং এছাড়া বিশ্বের বাংলা ভাষাভাষী যে সমস্ত লোক যেখানে আছে সেখান থেকে আমার ভিডিওটা দেখে যেন উপকৃত হয়, এই জন্যই আজকের এই ভিডিওটা করা। ইনসুলিন রেজিস্ট্যান্স একদিনে হয় না, দীর্ঘ সময় লাগে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে। কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হলে রুগীরা বোঝে না এবং জানেও না। এর একটা সিমটম আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সিমটম যে তার ঘন ঘন ক্ষুধা লাগবে এবং খাদ্য খাওয়ার পর সে কিছুক্ষণ শক্তি পাবে, একটু পরেই বলবে যে আমার শরীর আর শক্তি পাচ্ছে না। কিন্তু যখন ডায়াবেটিস হয় তখন কিন্তু সবাই জানে, ডাক্তারের কাছে পরীক্ষা করে, তারপরে ধরা পড়ে, হ্যাঁ, শরীর অসুস্থ হয়ে পড়ে, ডায়াবেটিস হয়। কিন্তু এখন আমরা যে ডায়েট কন্ট্রোল করে অথবা খাদ্য নিয়ন্ত্রণ করে খারাপ খাবারগুলো বাদ দিয়ে ভালো খাবার খেয়ে, ন্যাচারাল খাবার খেয়ে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারি, টাইপ 2 ডায়াবেটিস। এখন এটা আমরা কার খাবার কিরকম হবে, একজন দিনমজুর বা লেবার তার খাবার একমতো হবে, একজন অফিসিয়াল কাজ করে কর্মকর্তা তার খাবার এক ধরনের হবে, আর একজন এরকম ব্যবসায়ী সে এখন শারীরিক পরিশ্রম বেশি করে না মানসিক পরিশ্রম বেশি করে, তার উপর তার খাবার নির্ধারণ হবে। এই ধরনের যত শ্রেণীর লোক আছে প্রতি শ্রেণীর লোকের জন্য খাবারের কিছু কম বেশি থাকবে, যে কার গ্লুকোজ কত পরিমাণ খরচ হচ্ছে, কার কত পরিমাণ ক্যালোরি প্রয়োজন। এটা একজন ডায়েটিশিয়ান, একজন ডাক্তার ছাড়া এটা জানা সম্ভব নয়। এই খাদ্যটা আমরা তাকে সেভাবে বুঝাই সুঝাই দিয়ে দিই। এখন একজনের শুনে যদি আরেকজন করে যে আমি এটা খেয়ে ভালো হয়েছি, একজন বলতেছে যে এটা খায় আমি সুস্থ আছি, আরেকজন বলছে এটা খেয়ে আমি মাথা ঘুরে পড়ে গেছি। কারণটা হলো কি, যে আমরা চিকিৎসাকে সস্তা ভাবি, সস্তা মনে করি। কারণটা যে ডাক্তারের কাছে গেলে তো টাকা দিতে হবে, আর শুনে শুনে চিকিৎসা করলে টাকা দিতে হবে না। কিন্তু চিকিৎসা তো এত সহজ বিষয় নয়। এই জন্য আমাদের কি করতে হবে, যে বিজ্ঞ একজন ডাক্তারের কাছে যেতে হবে এবং যে লাইফস্টাইল সম্পর্কে, জীবন আচার সম্পর্কে জানে এবং খাদ্যের পুষ্টিগত মান সম্পর্কে জানে এবং কোন খাদ্যে কি পরিমাণ ক্যালোরি আছে এবং বডিতে কি পরিমাণ ক্যালোরি প্রতিদিন একজন মানুষের দরকার, কত ওয়েট হলে কত পরিমাণ দরকার, এই সমস্ত যিনি জানেন তিনিই শুধু পারবেন যে এটা লাইফস্টাইল মেনটেন করে ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো করে, ডায়াবেটিস ভালো করা। ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা কমাবো কিভাবে, যে আমরা সকালে কতটুকু হাঁটবো, তারপর সকালের নাস্তা কি খাবো, কি পরিমাণ খাবো, কয়টার সময় খাবো, দুপুরে আমরা কতটুকু কোন সময় খাবার খাবো, কতটুকু খাবার খাবো, এছাড়া আবার বিকালে কোনো নাস্তা করব কিনা, নাস্তা করলে কি ধরনের নাস্তা করব, আবার রাতে আমরা কখন খাবার খাবো, এই খাবারটা আবার রাতে কয়টার সময় খাবো, না মাগরিবের আগে খাবো না মাগরিবের পরে খাবো। এই সব কিছু মিলে নিয়মতান্ত্রিকভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে। এবং সময় যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কোনো ক্রমেই ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো যাবে না। আর সব সময় কি করতে হবে, যে আমরা যে খাবার খাই, যেমন বাংলাদেশের মানুষ 3 বেলা ভাত খাই আমরা, ম্যাক্সিমাম মানুষ। এ ভাত হোয়াইট পয়জন। কিভাবে হোয়াইট পয়জন, এটা আমার পূর্বের ভিডিও 3 হোয়াইট পয়জনের মধ্যে দেওয়া আছে। ভাত যে হোয়াইট পয়জন, যদি আমরা ভাত খাইতে থাকি এবং সাদা আটা রুটি খাই তাহলে আমাদের ডায়াবেটিস বাড়তে থাকবে। সাধারণত মানুষের ধারণা আছে রুটি খেলে ডায়াবেটিস কমে, কিন্তু আমরা যে রুটি খাই তাতে ডায়াবেটিস বাড়ে। এই জন্য যে আমাদের খাদ্যর মান নিয়ন্ত্রণ করতে হবে এবং খাদ্য ন্যাচারাল হতে হবে এবং আনন্যাচারাল কোনো খাদ্য খাওয়া যাবে না। এবং হোয়াইট পয়জন যে সমস্ত খাবার, এই সমস্ত খাবার খাওয়া যাবে না, যেমন চিনি হোয়াইট পয়জন, সাদা রুটি হোয়াইট পয়জন, চাল হোয়াইট পয়জন। এই জন্য আমরা কি করব, এই 3 ধরনের খাবার বর্জন করব। আমরা ন্যাচারাল খাবার খাবো, যদি লাল চালের ভাত পাই তাহলে খাবো, না হলে লাল আটা রুটি খাবো। এরকম নিয়ম মেনে যদি আমরা চলতে পারি, এরকম রাতে আমরা কত ঘন্টা ঘুমাবো, কয়টার থেকে কয়টা ঘুমাবো, কতক্ষণ আমাদের ঘুমানো দরকার, যেমন 10টার থেকে রাত 2টা পর্যন্ত, এইটুকু ঘুম আমাদের এত প্রয়োজন যে এই ঘুমের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা, শরীরের যত প্রয়োজনীয় হরমোন সব তৈরি হয়। আর দিনের বেলা আমরা রোদে থাকবো কতক্ষণ, রোদে যদি মানুষ থাকে তাহলে তার মেলাটোনিন সিক্রেশন হয়, আর মেলাটোনিন সিক্রেশন হলে তার ঘুম ভালো হয়, ডেল্টা স্লিপ হয়। এগুলি মেনে চলতে হবে। এইগুলি মানতে পারলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা
বা ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বাঁচতে হবে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বাঁচা গেলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তো এই পর্ব আমরা এখানেই শেষ করছি। এই পর্ব আমাদের দ্বিতীয় পর্ব চলছে। তৃতীয় পর্ব আমরা আবার পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো।